কমে যাবে না? আমরা কি এত দূরে ছিল না? জি স্যার, এখানেই স্যার। ওকে। আ কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে ২ ধরনের। হুম? একটা হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি আরেকটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাক্টিভিটি। কনস্ট্রাকটিভ নাম শুনে মনে হচ্ছে যে খুব গোছানো, হুম? ভুল করতে দেয় না। এরকম একটা কাজকে কনস্ট্রাকটিভ বলা হয়। আ আর অ্যানালাইটিক্যাল হচ্ছে সার্চিং খোঁজা, তাই না? এনালাইসিস করা। হ্যাঁ? যেটা সোজা চোখে দেখা যাচ্ছে না সেটা অনেক বেশি অ্যানালাইটিক্যাল দিয়ে আমরা অনেক ভিতরে তার গভীরতা দেখতে পারি। তো কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি বলছে টু প্রিভেন্ট ডিফেক্ট মানে ডিফেক্ট হতে দেবে না। হ্যাঁ? কিভাবে হতে দেবে না? ডিফেক্ট যদি নাই হতে দেয় তাহলে টেস্টার আর কি করবে? তাই না? ডিফেক্ট যদি না হয় তাহলে টেস্টার আর কি করবে? টেস্টারদের কাজ আছে কোনো? হুম? আপনাদের প্রশ্ন করলে অ্যানসার দেন না কেন? স্যার, ডিফেক্ট হতে না দেওয়া যায় তো একটা কাজ। ওইটাই তো দায়িত্ব, মূল দায়িত্ব। না, একটু বলেন তো মানে আপনারা কি ক্লাসের সামনে থাকেন নাকি একটু দূরে, দূরে ঘোরেন কম্পিউটার থেকে? সামনেই থাকি স্যার। তো সামনে থাকলে ক্যামেরা কই? আমি সেদিন কি বলছিলাম? ক্লাস করতে ইচ্ছা না হলে বাদ দেন কিন্তু ক্যামেরা অন করতে হবে। তো আপনার ধারণা যে আপনার টাকা দিচ্ছেন বলে কিনে নিছেন আমারে নাকি? জাকেরের ক্যামেরা আছে? স্যার আমি ক্যামেরা অর্ডার করছি স্যার, ওটা আসতেছে। কোথায় চায়না থেকে? না স্যার, অনলাইনে অর্ডার করছি তো স্যার, এখনো হাতে পৌঁছায়নি। সিরিয়াসলি যদি ক্লাস করতে ইচ্ছা না করে তাহলে দরকার কি ছিল পয়সা খরচ করার এরকম করে? এর কমন সেন্সও নাই দেখি আপনাদের। আমি একটা প্রশ্ন করছি, অ্যান্সারটা তাড়াতাড়ি না দিলে আমার তো কনটেন্ট দেরি হয়ে যাচ্ছে না? এবার তো সিলেবাস কমপ্লিট হবে না, তখন কি হবে? তো আমি হচ্ছে যে প্রিভেন্ট ডিফেক্ট যখন আমরা বলছি কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি বলছে প্রিভেন্ট ডিফেক্ট তাহলে আমি যদি অ্যাক্টিভিটিটা করি তাহলে ডিফেক্ট হবে না। ডিফেক্ট না হলে টেস্টাররা কি করবে? ধরেন ডেভেলপাররা এমন ভাবে কাজ করছে কোনো ডিফেক্ট হচ্ছে না, টেস্ট করে কোনো ডিফেক্টই পাচ্ছেন না খুঁজে, তাহলে টেস্টারদের কাজ কি? টেস্টাররা কি চাকরি বাকরি করবে নাকি? তো এটাই তো টেস্ট করাই তো স্যার কাজ, ডিফেক্ট থাকে না বা আছে হুম, কি। ধরেন আপনি টেস্ট করছেন কিন্তু ডিফেক্ট পাচ্ছেন না, তাহলে টেস্টারদের কি কাজ হবে? একটা প্রজেক্টে ধরেন কোনো ডিফেক্ট হলো না, সবকিছু ঠিকঠাক আছে, এরপরের প্রজেক্টে টেস্টারদের রাখার দরকার আছে আর? সেটা চেক না করলে এটা বুঝবে কিভাবে যে ডিফেক্ট আছে কিনা? অবশ্যই চেক করতে হবে। ভেরি গুড। তো মানে টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে ডিফেক্ট আছে কি নাই। কিন্তু তারপরেও যখন আমি টেস্ট করে, করে কোনো ডিফেক্ট পাচ্ছি না, তখন ২ টা জিনিস তৈরি হয়। একটা হচ্ছে আসলে টেস্ট কেস ঠিক আছে তো বানানো ওদের? মানে বিষয়টা এরকম যে কোনো একটা জ্ঞানী ব্যক্তিকে যদি আপনি পরীক্ষা নেন আপনি নিজে, তো আপনি তার থেকে কম জ্ঞান সম্পন্ন, তাহলে তাকে কি পরীক্ষায় আটকাতে পারবেন? না, আপনি যাই প্রশ্ন করবেন তার অ্যান্সার দিয়ে দেবে। আর আপনি প্রশ্ন বা কতটুকু লেভেলে করতে পারবেন। তাই না? তো তাহলে টেস্টিং এর আসল কাজ কিন্তু আসলে শুধু ডিফেক্ট ফাইন্ড করা নয়। টেস্টিং এর আসল কাজ হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি। এমন ভাবে তাদেরকে
রেডি করে দিতে হবে যাতে ভুল না করে। টেস্টিং এর কাজ হচ্ছে প্যারেন্টিং এর মতো। বাচ্চাদের এমন ভাবে তৈরি করে দিতে হয় যাতে করে তারা ভুল না করতে পারে, তার ব্যবস্থা করে দেওয়া। আমরা ব্রিজের দুই পাশে রেলিং রাখি, তাই না? এর কারণ হচ্ছে গাড়ি যেন কোনোভাবেই পানিতে না পড়তে পারে। সো আমাদের কাজ হচ্ছে ডিফেক্ট তৈরি হতে পারার পরিবেশ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখা। যেমন ধরেন ইসলামের একটা বিধান, কি বিধান? পর্দার বিধান। আর পর্দা যদি সবাই ঠিক মতো করতো তাহলে ধর্ষণ কেস হইতো না, হইতো? না স্যার। তার মানে কি? তার মানে এখানে কি তাহলে কোনো কাজ নাই, পুলিশ টুলিশ লাগবে না তো? ধরেন নেদারল্যান্ডে কোনো পুলিশ নাই, এই পুলিশ আছে সরি, জেলখানা নাই। স্যার জেলখানাও আছে কিন্তু ওগুলা গুদাম হিসেবে ইউজ হয়। হ্যাঁ, মানে গুদামেটা ইউজ করতেছে, আগে তো তাই বলে তো বিল্ডিং ভেঙে ফেলতে পারে না। ওদের জেলখানাগুলাকে যেহেতু জেলখানায় কোনো অপরাধীরা যাচ্ছে না, মানে দরকার হচ্ছে না, এই জন্য তাদের জেলখানাটাকে এখন কি করবে? গোডাউন হিসেবে ব্যবহার করছে, ওয়্যার হাউস করে রেখে দিচ্ছে, তাই না? তাহলে কি করলো ওরা? যে মানুষ জেলখানায় যাওয়া লাগছে না। বাংলাদেশের কোনো জায়গা আছে এরকম যে জেলখানা না লাগবে না? নাই স্যার। আছে থানচিতে। থানচিতে বাংলাদেশের পরে এ পর্যন্ত আহ, একটা নাকি কেস হয়েছে কোর্টে। তার মানে কি কি করলো ওরা যে মানুষজন একজন আরেকজনের বিরুদ্ধে কেস করে না? তার মানে দেয়ার সাম অ্যাক্টিভিটিস, তাই না? তাহলে টেস্টারকে এখন ওই জায়গাগুলো খুঁজে বের করতে হবে যাতে করে ডেভেলপাররা কোনো ভুল ত্রুটি না করতে পারে। আমি ভুল করতে দিব না, এটাই তো বড় কাজ। কারণ আমার ছেলে ফেল করবে না পরীক্ষায়, আমি কি সারা বছর ধরে তাকে কিছুই করলাম না, এমনি আশা করে বসে আছে ফেল করবে না, ফেল করবে না, হয় কোনোদিন? তার মানে কি তাদের প্রতিটা পদক্ষেপে আগে থেকেই তাদেরকে এমন ভাবে গাইড করে নিয়ে যেতে হবে যাতে করে তারা ভুল না কোড করতে পারে, ভুল সফটওয়্যার না তৈরি করতে পারে। ঠিক আছে? তো সেই অ্যাক্টিভিটি গুলো বলা হয় প্রিভেন্টিভ অ্যাক্টিভিটি, যার ডিফেক্ট প্রিভেন্ট করবে। যেমন ধরেন মক্কা বিজয়ের পরে ইউরোপ থেকে একজন ডাক্তার, খ্রিস্টান ডাক্তার আসছিল মুসলমানদের চিকিৎসা করার জন্য। থাকে না অনেকে, একটা নতুন দেশ হয়েছে, যায় তাদের সাথে একটু সার্ভিস টার্ভিস দিই, একটু একটা সম্পর্ক তৈরি করি, পারে না? অনেক দেশ থেকে দেখবেন যে একটু গরিব দেশে ফ্যাসিলিটিস পাঠায়। আমাদের যেমন দেশে বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন অমুক তমুক কত কিছু আসে, তাই না? এসে এরা অনেক কিছু ফ্যাসিলিটেট করে আমাদের। ওরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় এক ডাক্তার আসছিল, খ্রিস্টান ডাক্তার। রাসূল সাল্লাল্লাহু অনুমতি নিয়েই কাজ শুরু করলো, কিন্তু ২ মাস হয়ে গেছে কোনো পেশেন্ট যায় না। তখন উনি এসে বলল রাসূলকে, আপনি কি না করেছেন? বললেন, না আমি না করি নাই। তো তারা, আমি কি খ্রিস্টান বলে আসেন আমার কাছে? বলে, না তাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে, সম্ভবত এই জন্য যায় না যে তারা অসুস্থই হয় না, তো ডাক্তারের কাছে যাবে কেন? তার কারণ, কারণ হচ্ছে তারা পেটের ৩ ভাগের ১ ভাগ খায়। মুসলিমরা হচ্ছে পেটের ৩ ভাগের ১ ভাগ খায়, এইজন্য অসুস্থ হয় না, এইজন্য ডাক্তারের কাছে যায় না। ভেরি সিম্পল ক্যালকুলেশন। তাহলে এখন আপনি অসুস্থ যদি না হন, তাহলে তার মানে অসুস্থতা বলছে ডিফেক্ট। হ্যাঁ? অসুস্থ যদি না হন তাহলে তো আপনার এই কি বলে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি হয়ে গেল, তাই না? এখন আপনি যদি অসুস্থ হন বাংলাদেশের মতো বিভিন্ন রকম মানে কি এটা কি বলবো, এই যে অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা যদি আপনাদের থাকে তাহলে কি হবে? অসুস্থ হতে থাকবেন। একজন আরেকজনকে ফরমালিন দিয়ে মেরে ফেলতেছে, ক্যান্সার হবে, অমুক হবে, এই ডায়াবেটিক হচ্ছে,
এই সমস্ত অসুখ বিসুখ বেঁধে একদম একদম সাইজ করে ফেলতেছে আপনাদের। তখন কি করবেন? তখন ওই যে ডায়াগনস্টিক সেন্টার, অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা ল্যাব, তাই না? আপনাকে মেশিনের মধ্যে ঢুকায় দেবে, স্ক্যান করবে, দেখি কোথায় পাওয়া যায়, তার প্রবলেমটা কি খোঁজার জন্য একদম হন্যে হয়ে খুঁজতে থাকে, না? অনেক রকম টেস্ট করে। যে অসুস্থ যে ব্যক্তি, তাকে টেস্ট করে তাকে মেডিসিন দিয়ে অথবা অপারেশন থিয়েটারে কেটে কুটে অনেক কিছু করে ঠিক করার চেষ্টা করে। এরকম একটা লোক যে ধরেন অসুস্থ অবস্থায় অপারেশন থিয়েটারে দিয়ে সে আসছে, সে কোনো রকমে তাকে স্বাভাবিক একটা সুস্থ জীবনে পরিপূর্ণতা হয় না, কোন রকমে যেন চলতে পারে। আচ্ছা, এই লোকটাকে দিয়ে কি আপনি ওই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করাতে পারবেন, অথবা ওই কি বলে 100 মিটার স্প্রিন্টে দিতে পারবেন, দৌড় প্রতিযোগিতায়? তাহলে কি হবে? এটা বেঁচে থাকার মতো একটা পরিস্থিতি হয়তো তৈরি হবে। তো সেই অ্যাক্টিভিটি গুলাকে, যে সার্চিং অ্যাক্টিভিটি বলতেছে, অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটিস ফর ফাইন্ডিং ডিফেক্টস। কি বলছে? ফাইন্ডিং ডিফেক্টস, ডিফেক্টকে ফাইন্ড করা। কিভাবে? থ্রু টেস্টিং লিডিং টু কারেক্টিং ডিফেক্টস অ্যান্ড প্রিভেন্টিং ফেইলিওর, হেন্স ইনক্রিজিং দ্য সফটওয়্যার কোয়ালিটি। মানে আমি যত রকমের টেকনিক আছে ডিফেক্ট ফাইন্ড যেন করতে পারি, এবং সেভাবে আমরা যেন মান সম্মান বাঁচাতে পারে, কাস্টমারের কাছে কি ফেল না করে, যেন সে অতটুকু অবস্থায় নিতে পারি। তাহলে কোন কোন অ্যাক্টিভিটি ভালো? কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি ভালো। ভেরি গুড। আমরা এখন দেখি কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটির মধ্যে কি কি আছে। টেকনিক্যাল আছে, অর্গানাইজেশনাল আছে। যেমন টেকনিক্যাল হচ্ছে যে আপনি একটা আইডি ইউজ করছেন, ধরেন আমি নিচে থেকে বলি, আইডি ইউজ করছেন যেটা ধরেন ভিজুয়াল স্টুডিও কোড, কি বলে, ভিএস কোড যেটা। আচ্ছা, আপনি ভিএস কোড দিয়ে কোড করবেন আর নোটপ্যাডে কোড করবেন, কোনটা বেশি ভুল হওয়ার সম্ভাবনা আছে? নোটপ্যাডে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই না? তাহলে আমি একটা আইডি সাপোর্ট দিলাম যে না, তোমরা এটা দিয়ে কাজ করো। বিভিন্ন ধরনের টেমপ্লেটস লিস্ট যা আছে এগুলা দিয়ে আমি তাকে এডুকেট করলাম যে ঠিক আছে, এই লাইব্রেরি গুলা ইউজ করো। আমি ভালো স্ট্রং বা রোবাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, সো দ্যাট আমার ওর ভিতরে অনেক বেশি লাইব্রেরি আছে এবং অনেক বেশি এক্সেপশন হ্যান্ডলিং করতে পারে, এরকম জিনিস দিলাম। অনেক টুলস টেকনিক্স দিলাম যাতে করে তারা ভুল ত্রুটি থেকে বাঁচতে পারে। অনেক রকমের মেথড দিলাম যে এটা আমাকে সাহায্য করবে, যাতে আগে থেকে যেন প্রোঅ্যাক্টিভলি আমাকে হেল্প করে, ভুল করতে দেয় না। অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি যেমন কোডিং গাইডলাইন, স্ট্যান্ডার্ড, চেকলিস্ট, কি কি করতে হবে সবকিছু সুন্দর প্রপার গাইডলাইন করা আছে, প্রসেস আছে, রুলস রেগুলেশনস, তারপর লিগ্যাল রিকোয়ারমেন্টস, এই সমস্ত কিছু দিয়ে আপনাকে এমন ভাবে ইকুইপ করা হবে যে আপনি ভুল ত্রুটি করার কোনো সুযোগ নাই। আইন কানুন সব সেট করা আছে। অতএব কেউ, আমি যদি বলি যে একটা প্রোগ্রামার ভুল কোড করেছে, তো এমন ভাবে ও পাবলিশ করার সাথে সাথে অ্যানালাইজার দিয়ে আমি ওর কোডটা দেখে যত রকমের স্ট্যান্ডার্ড থেকে ডেভিয়েশন হয়েছে সব ধরে ফেলবো মেশিন দিয়ে। তাহলে কি আরো ভুল করতে হবে দ্বিতীয় দিন? এখন যদি এই পদ্ধতি না যায়, যদি আমরা টেস্টিং পদ্ধতিতে যাই, তার মানে হচ্ছে ফাইন্ডিং ডিফেক্টস পদ্ধতিতে যাই, তাহলে অনেকগুলা টুলস আছে যেগুলা থেকে আমরা কি করতে পারবেন, আমরা টেস্ট কেস বানিয়ে বানিয়ে অনেক রকম ভাবে আমি টেস্ট করে করে আমি খোঁজার চেষ্টা করব যে কোনো ডিফেক্ট আছে কিনা। এরকম আরো অনেক টেকনিক্স আছে। সো আমি যদি আগে থেকে প্রোঅ্যাক্টিভলি কাজ করতাম তাহলে কিন্তু আমাকে এই রকম কষ্টের মধ্যে পড়তে হতো না। সো আমাদের এখনকার এরা চলতেছে অ্যাজাইল এরা, তাই না? আমরা কিন্তু অ্যাজাইল এর মধ্যে দিয়ে চলছি। এন্ড অ্যাজাইল এর মধ্যে দিয়ে চললে যে জিনিসটা হয়, অ্যাজাইল মানে কি জানেন? বাংলা অর্থ কি অ্যাজাইল? কেউ না। অ্যাজাইল হচ্ছে ক্ষিপ্রতা, ক্ষিপ্র গতি সম্পন্ন, হ্যাঁ, অনেক দ্রুত। তার মানে ডেভেলপমেন্ট হবে অনেক দ্রুত গতিতে।
সো আমরা যখন বলি যে অ্যাজিলিটি নিয়ে এসেছি আমার মধ্যে, তার মানে কি আমি এমন ভাবে গুছিয়ে কাজ করতে পারি, এমন ভাবে ছোট ছোট করে পিস পিস করে কাজ করতে পারি যে আমি কনফিডেন্টলি আস্তে আস্তে এটা খুব দ্রুত এন্ডের দিকে চলে যেতে পারবো। হ্যাঁ, তো এটাকে বলে অ্যাজাইল। তো অ্যাজাইল আসার পরে ঘটনাটা একটু অন্যদিকে মোড় নিয়েছে। অ্যাজাইল একটা পর্যায়ে ছিল, বাট বর্তমান বিশ্বে কিন্তু অ্যাজাইল এমন ভাবে জায়গা দখল করে নিচ্ছে আস্তে আস্তে, নট অনলি সফটওয়্যার ডেভেলপমেন্ট, পুরো অর্গানাইজেশন আস্তে আস্তে অ্যাজাইল হয়ে যাচ্ছে। ইভেন ইউনিভার্সিটির পড়াশোনা আস্তে আস্তে অ্যাজাইল হয়ে যাচ্ছে। যেমন আমরা আগে ইয়ার বেসড এডুকেশন ছিল, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এরকম করতো না? প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সেমিস্টার নিয়ে আসলো, একটা বছর আবার 3টা সেমিস্টার বানাইছে। এবং প্রতি সেমিস্টারের পড়াশোনা শেষ, ওইগুলো আর নতুন করে আর আসবে না। তাহলে সুবিধা হলো আমি ওইটুকু কাজ খুব ভালোভাবে যদি করি, তাহলে এই সেমিস্টারে সর্বোচ্চ আমি যদি দিয়ে পড়াশোনা করি, তাহলে আমার এই সেমিস্টারে 4 পেয়ে গেলাম, বাস এটা আমার ভাঁড়ে জমা হয়ে গেল। সেকেন্ড সেমিস্টারে আবার অল্প কিছু কোর্স, সেটা নিয়ে ভালোভাবে পড়লাম। আর যখন আমরা স্কুলে পড়তাম 10টা বই এই সারা বছর ধরে টেনে পড়তে বেড়াতে হতো না? এরকম ছিল না? 10টা 12টা বই সাবজেক্ট নিয়ে তখন আমরা, তো টার্মস হিসেবেই এক্সাম হতো না? হ্যাঁ, তখন First টার্ম term, হলেও second term। সবগুলারই অল্প অল্প করে পড়ে টার্ম শেষ করতো, তাই না? তো বাট একটা কমপ্লিট হতো না। এখন যেমন একটা কমপ্লিট হয়ে যাচ্ছে, একটা সেমিস্টার মানে আমার ওই 4-5টা কোর্স কিন্তু কমপ্লিট, আমার কিন্তু একদম ফাইনাল রেজাল্টের সাথে গিয়ে অ্যাড হয়ে গেছে, তাই না? অ্যাজাইল ঠিক সেমিস্টার পদ্ধতিতে ডেভেলপ করছে। অ্যাজাইল বলছে কি টোটাল অ্যাপ্লিকেশনটা একবারে বানানোর দরকার নাই। আমি ধরলাম আমার পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে 100টা মডিউল আছে, তাহলে 100টা ছোট ছোট মডিউল আলাদা আলাদা ভাবে যদি তৈরি করতাম, প্রতি মডিউলে আমি রিলিজ দিতাম, তাহলে কি হতো? টেস্টিংটাকে আমরা কেমন করে করতাম? তাহলে সমস্ত টেস্টিং তো আমি ওইটার উপরেই করতে হতো, না করতে হতো না? ইভেন অ্যাকসেপ্টেন্স টেস্টিং করা লাগতো, কারণ ওটা তো অ্যাকসেপ্ট করবে, ইউজার তো ওইটুকুই নেবে। আমি ধরেন 100টা মডিউল 100 মাসে দিলাম, তাহলে আমি বা 100 সপ্তাহে দিলাম, তাহলে একটা মডিউল আমি 1 সপ্তাহে দেবো, তাহলে তো হয়। আর 100 সপ্তাহ পরে যদি টোটালটা না দিয়ে আমি 1 সপ্তাহ পর পর একটা করে যদি মডিউল আমি অ্যাড করতে থাকি, তাহলে চ্যালেঞ্জটা যেখানে এসে দাঁড়াচ্ছে সেটা হলো যে একদম ফুল সাইকেল টেস্ট আমাকে করতে হচ্ছে ওই ছোট্ট 1 সপ্তাহের মধ্যে। এবং দ্বিতীয় সপ্তাহে যখন আমি আরেকটা মডিউল নিয়ে কাজ করছি এবং 2টাকে আবার ইন্টিগ্রেট করে আমি একসাথে দেখছি যে 2টা মিলিয়ে ঠিকমতো কাজ করে কিনা, তাহলে আমার ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে কন্টিনিউয়াস। এবং 3 নম্বর মডিউল যখন আমরা করলাম, আবার সে প্রথমে 1টা 2টা 3টা এভাবে আমরা টেস্ট করতে হচ্ছে। তার মানে প্রথম মডিউলের টেস্ট তো আবার করতে হচ্ছে, দ্বিতীয় মডিউলের টেস্ট আবার করতে হচ্ছে, তৃতীয়টা আবার নতুন সেটাও করতে হচ্ছে। এখন বলেন তো এই 1 নম্বর টেস্ট কতবার আমরা করব? এই জন্য এজাইল 2টা জিনিস খুব এমফাসাইজ করেছে। একটা হচ্ছে কন্টিনিউয়াস টেস্টিং, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। ওই যে বলে সিআইসিডি, তাই না? নাম শুনছেন না সিআইসিডি? সিআই স্যার মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন হবে, আর কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট হতো, তার মানে কি আমি রিলিজ দিয়ে দিচ্ছি। তাহলে আমি এই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড ডেপ্লয়মেন্ট যদি করতে চাই, তাহলে কন্টিনিউয়াস আবার টেস্টিং করা লাগবে। সো টেস্ট অটোমেশন ছাড়া কোনো রাস্তা নাই আর। কে একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, ধরে নি। হ্যাঁ, Yes, sir.
ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম? আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এজাইল এসে একটা বড় ধরনের কাজ করেছে। সেটা হলো যে টেস্টিং কে শুধুমাত্র ম্যানুয়ালের মধ্যে রাখলে আর হচ্ছে না। এখন কিন্তু ওই যে ইউরোপ আমেরিকাতে শুধু আগে এমন ছিল যে আইএসটিকিউবি সার্টিফাইড এই সার্টিফিকেটটা থাকলেই মোটামুটি জব হয়ে যেত। এখন অবস্থা যে হ্যাঁ, আইএসটিকিউবি সার্টিফিকেট হচ্ছে বেস্ট ফর গেটিং কল, ইন্টারভিউ কল। ইন্টারভিউ কলের জন্য আইএসটিকিউবি সার্টিফিকেট এখন, আগে চাকরি হয়ে যেত সরাসরি, এখন হচ্ছে কল পাবে, কিন্তু ইন্টারভিউ বোর্ড ফেস করার সময় নট অনলি আইএসটিকিউবি টেস্ট অটোমেশন সম্পর্কে কোশ্চেন করা হচ্ছে। সো আমার অনেক স্টুডেন্ট আছে ইউএসএ তে, তারা আমাকে নক করছে, স্যার আইএসটিকিউবি সার্টিফিকেট এখন ইজ নট এনাফ। সো টেস্ট অটোমেশন একটা ম্যান্ডেটরি হয়ে গেছে। হ্যাঁ, তো ইভেন আস্তে আস্তে যেদিকে যাচ্ছে সেটা হলো ডেভেলপার অ্যান্ড টেস্টার আলাদা কোনো রোল থাকবে না। মানে ইউ হ্যাভ টু বি ডেভেলপার অ্যান্ড টেস্টার বোথ, যেটাকে এসডিইটি বলা হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এন্ড টেস্টিং। সো এটাকে ফুল স্ট্যাক বলা হয়, ফুল স্ট্যাক একজন, আমি ডেভেলপার বলবো না, টেস্টারও বলবো না, একজন ব্যক্তি সে ডেভেলপও করতে পারবে আবার টেস্টও করতে পারবে। সো আমি একটা একটা স্প্রিন্টে আমি ডেভেলপার ছিলাম, তারপরের স্প্রিন্টে আমি টেস্টার হিসেবে কাজ করব। সো আমার সব লাগবে। কারণ আমরা টেস্টার, যখন আমি টেস্ট ডিজাইন করে দেব, ডেভেলপাররা টেস্ট অটোমেশন করবে। আচ্ছা, তার মানে স্যার একই স্প্রিন্টে টেস্টার এবং ডেভেলপারের ভূমিকা দেওয়া সম্ভব না? হ্যাঁ, না সম্ভব। ওই যে আগে টেস্টাররা টেস্ট এক্সিকিউশনও করতো, আবার হচ্ছে কি বলে আমার অটোমেশনও টেস্টাররাই করতো। এখন অবস্থা হয়েছে যে টেস্টাররা শুধু, যখন আমি টেস্টার তখন আমি টেস্ট কেস ডিজাইন করব, টেস্টের চার্টার তৈরি করব, অ্যানালাইসিস করব, এই সমস্ত কাজগুলো আমরা করব। কিন্তু টেস্ট অটোমেশনটা করে ফেলবে হচ্ছে ডেভেলপাররা। আমরা ধরেন একটা ডিজাইন করে দিলাম, এই হচ্ছে টেস্ট কেস, তো অটোমেশন করবে এই টেস্ট কেসগুলাই তুমি ডেভেলপাররা করে নেবে অটোমেশন। বিফোর কোডিং, যখন ডেভেলপমেন্ট শুরু হয় নাই তার আগেই টেস্ট কেস লিখতে হবে তাকে। সুবিধা কি? এটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। হ্যাঁ, সুবিধা কি? সুবিধা হচ্ছে যে সে জানে যে কি কি টেস্ট কেস গুলো এক্সিকিউট করতে হবে, এবং শুরুতেই ডেভেলপার যখন শুরু করে কাজ, অল দ্য ফাংশনালিটি ওকে হওয়ার জন্য পজিটিভ টেস্ট গুলা করে ফেলে, এক্সিকিউশন পজিটিভ যখন শেষ হয়ে যায়, এরপর তখন নেগেটিভ টেস্ট গুলা করে এক্সেপশনাল হ্যান্ডেল করার জন্য। তার মানে কি, টেস্টিং এর কাজগুলা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেছে সবার মধ্যে এখন, কারণ আমাকে এক্সিকিউশন করা লাগছে না, এক্সিকিউশন তো মেশিনে করবে। সো এটাকে শিফট লেফট অ্যাপ্রোচ বলে। শিফট লেফট মানে হচ্ছে আমি আমার টেস্টিং এর কাজগুলা আগে করে ফেলবো, ডেভেলপমেন্টের আগে। যেমন আমি একটা রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন দেওয়া আছে, এটাকে আমাকে রিভিউ করতে হবে। অ্যাকচুয়ালি রিভিউ না, আরো ক্লোজলি কাজ করতে হবে। কেমন? সেটা রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন বলা হয় এখন ইউজার স্টোরি রাইটিং। ইউজার স্টোরি রাইটিং কে করবে? তিনজন লোক QA দরকার। ইউজার স্টোরি রাইটিং, এটা রিকোয়ারমেন্টস সাধারণত বিজনেস অ্যানালিস্ট নেয়, তাই না? বা ডেভেলপারদের পার্ট আসলে। কিন্তু এখন অবস্থা হয়েছে রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন, যেটা হচ্ছে আমরা ইউজার স্টোরি দিয়ে করি, সেটা করবে হচ্ছে তিনজন লোক। একটা হলো বিজনেস রিপ্রেজেন্টেটিভ, যে রিকোয়ারমেন্টস দেয়, মানে প্রোডাক্ট ওনার। আরেকটা হচ্ছে ডেভেলপার, আরেকটা হচ্ছে টেস্টার। কোলাবোরেটিভ ইউজার স্টোরি রাইটিং হবে উইথ অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। তাহলে টেস্ট কেস ডিজাইন করবে এরপরে অ্যাকর্ডিং টু ইউজার স্টোরি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। টেস্ট কেস ডিজাইন হবে টেস্টার, বাট অটোমেশন করবে ডেভেলপাররা। ওইটারই করা শেষ হলে তারপরে তারা কোড করতে বসবে, অ্যাকচুয়াল কোড। ঠিক আছে, কালচারটা এদিকে চলে গেছে কিন্তু অলরেডি।
বাট আমরা বাংলাদেশের লোকজন একটু ডিলে করে সবকিছু শুরু করি, তাই না? হুম। জি স্যার। সো আমি একটু মাথায় দিয়ে রাখলাম যাতে করে আমরা প্রিপারেশন নিতে পারি, কারণ আমরা যত আগে থেকে জানতে পারবো ভবিষ্যৎ কি হচ্ছে তত বেশি আমাদেরকে জ্ঞানী বলা হয়। জ্ঞানের মাপকাঠি কি জানেন? জ্ঞান কি দূরত্ব দিয়ে মাপা যায় নাকি সময় দিয়ে মাপা যায়? কার কত জ্ঞান বেশি? কঠিন কঠিন প্রশ্ন না? সময় স্যার, কি দিয়ে? সময় দিয়ে স্যার। যেমন স্যার সময়ের কথা বললে যেমন আমরা চিন্তা করি যে ও 5 বছর এই সেক্টরে কাজ করছে, ও এক্সপেরিয়েন্স, ও বেশি জানে। তার আমরা মানে তো ওইভাবেই জাজ করি স্যার। এই জ্ঞানটা হচ্ছে ইনফরমেশন টাইপের জ্ঞান। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি নলেজ বলা যাবে না, এটা ইনফরমেশন। হ্যাঁ, ওই যে 5 বছর কাজ করেছে, আমার কাছে ইনফরমেশন আছে। জ্ঞানী ব্যক্তি, যেটাকে আলটিমেটলি প্রজ্ঞা বলা হয় শেষ পর্যন্ত, সেটা তো ভবিষ্যতের জন্য। মানে এটা সময় দিয়ে জাকেরের কথা ঠিক আছে, কিন্তু উল্টা দিকে গেছে, পিছনে গেছে, অতীতে চলে গেছে। 5 বছর ধরে কাজ করেছে। আমি বলছি ভবিষ্যতে 5 বছর পরে আমি কি করব, এটা যদি এখন থেকে দেখতে পারি তাহলে আমাকে জ্ঞানী বলা হবে। সাধারণত গরু ছাগলদের থেকেও। হ্যাঁ, গরু ছাগলরা এখনই সন্তুষ্ট, খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যারা জ্ঞানী তারা ভবিষ্যতের কথা চিন্তা করে কাজ করে। যে যত বেশি জ্ঞানী সে তত ভবিষ্যৎ নিয়ে কাজ করে। হ্যাঁ, যেমন ইহুদিরা 200 বছর পরে কি হবে এখন থেকে প্ল্যান করে রাখছে, বা 2000 বছর পরে কি হবে সেটা প্ল্যান করে। বুঝতে পারছেন? এই জন্য ওরা এত পরিকল্পনা এত কিছু করে অল্প একটা ছোট্ট একটা দেশ নিয়ে সারা পৃথিবী তছনছ করে দিচ্ছে না? সো কার আসলে বেশি জ্ঞানী হওয়ার কথা ছিল বলেন তো? মুসলিমের। মুসলমানদের কেন? মুসলিমদের কারণ মুসলিমরা কত দূর পর্যন্ত চিন্তা করে? তো কি হয় মৃত্যুর পরে কি হবে সেগুলো চিন্তা করে। হ্যাঁ, মৃত্যুর পরেও চিন্তা করে, যেটা অন্য কেউ করে না। এই জন্য মুসলিমরা বেশি জ্ঞানী, আসলেই তাই। হ্যাঁ, একজন নাস্তিক আর আস্তিকের মধ্যে পার্থক্য হচ্ছে, নাস্তিক বলতেছে মৃত্যুর পরে কিছু হবে না, আস্তিক বলছে যে আচ্ছা ঠিক আছে, যদি না হয় তাহলে তোমারও যাই হবে আমারও তাই হবে। কিন্তু আমার কথা যদি সত্যি হয় যে মৃত্যুর পরে আবার উঠানো হবে, তাহলে তোমার কি হবে ওর হিসাব করে দেখো, তাই না? সো আমি আগে থেকে জানাই দিলাম আপনাদের, সো দ্যাট আমরা নিজের ক্যারিয়ারটাকে ওইভাবে ঢেলে সাজাতে হবে। হ্যাঁ, আলসেমি করা যাবে না, খুব দ্রুত চলে আসতেছে কিন্তু, কারণ এখন ইন্টারনেটের যুগ তো। আমেরিকায় আগে কোনো কিছু আবিষ্কার হলে আমাদের 200 বছর পর আসতো, মানে ব্রিটেনে বা আমেরিকায়। আর এখন কিন্তু ওই মুহূর্তে আসে। তারপরেও ধরেন আহ, মুহূর্তে আসলে বললেও মুহূর্তে না, হয়তো আবিষ্কার হওয়ার পরে জানেন। যেমন এই যে আইএসটি কিউবির এই সিলেবাসে যেটা, সরি আপনাদেরটা না, সিলেবাসে যেটা পড়াইছি, ওই সিলেবাসের অথর কিন্তু আমি ছিলাম ওয়ান অফ দ্য অথর্স। হ্যাঁ, একা ওয়ান অফ দ্য অথর্স আমি। তো এই কাজ করা শুরু করেছিলাম 2015 সালে, যেটা যে রিলিজটা আসলো 2018 সালে। তো তার মানে কি আমি 3 বছর আগে থেকে জানি, বাংলাদেশের লোকরা জানতো না সেটা, যে এরপরে কি হতে যাচ্ছে। সো বাট আমরা অ্যাটলিস্ট 3 বছর পরে জানছি, আবিষ্কার হয়ে যাওয়ার পরে। কিন্তু আমার টেন্ডেন্সি হওয়া উচিত যে আমাদের ওদের সাথে অ্যালাইন থাকা, যে আসলে 3 বছর পর কি আসছে এটা যদি আমি আগে থেকে জানতাম তাহলে আমি ওইভাবেই প্রিপারেশন নিতে পারতাম। সেটাই এখন বলে দিলাম। এখনো বাংলাদেশের লোকজন জানে না, খুব রিসেন্ট ঘটনা চলতেছে জব মার্কেটে। বাংলাদেশে এখনো ওই প্রোপাগেশনটা হয় নাই, যে অলরেডি ইউএসএ বা ইউরোপে এগুলা হয়ে যাচ্ছে। রিসেন্ট ঘটনা, হ্যাঁ।
তাই জন্য আমি আগে থেকেই সতর্ক করছি, নট অনলি আইএসটিকিউ সার্টিফিকেট, ইউ হ্যাভ টু বি ভেরি সাউন্ড ইন টেস্ট অটোমেশন। আচ্ছা, এবার আসি আমরা টেস্ট অটোমেশনের টেস্ট অটোমেশন তো না, টেস্টিং এর দুইটা পার্ট, একটা ম্যানুয়াল টেস্টিং, একটা অটোমেশন টেস্টিং। আচ্ছা, ম্যানুয়াল টেস্টিং কোনগুলা আর অটোমেশন টেস্টিং আছে কোনগুলা, এটা কি করে বুঝবো? দেখি কে পারে, কোন কাজগুলাকে আমরা অটোমেশন করতে পারি আর কোন কাজগুলা ম্যানুয়ালি রাখতে পারি? স্যার, যেগুলো আমরা টুলস এর উপর বেশি নির্ভর করে থাকি সেগুলোই বলা যেতে পারে অটোমেশন, এরকম কিছু। আর ম্যানুয়ালটা হচ্ছে ম্যানুয়ালি চেক করা, রিভিউ দেওয়া, কোড গুলো দেখা। যেমন ধরেন আমি একটা টেস্ট প্ল্যান করছি, তো টেস্ট প্ল্যানটা লিখবো হচ্ছে এমএস ওয়ার্ডে, টুল তো এমএস ওয়ার্ড না? জি স্যার। তো তাহলে কি এটা অটোমেশন হলো? একটা ডকুমেন্ট লেখা, টুলস ইউজ করলেই যে অটোমেশন হয়ে যাবে তা না। তাহলে আমাদের প্রথম জানতে হবে যে টেস্টিং এর আসলে প্রসেস বা কাজগুলা কি। আমরা খুব গ্রসলি যদি ডিস্টিংগুইশ করি এরকম, বা স্টেজ গুলো আমরা যদি বলি, টেস্টের জন্য প্ল্যান করা লাগে প্রথম, দ্বিতীয়টা হচ্ছে টেস্টের জন্য টেস্ট অ্যানালাইসিস করা লাগে, হ্যাঁ, টেস্টের ডিজাইন করা লাগে, টেস্ট মনিটরিং করা লাগে, হ্যাঁ, মনিটরিং এন্ড কন্ট্রোল এটা করা লাগে, এরপরে টেস্ট এক্সিকিউশন করা লাগে, ইমপ্লিমেন্টেশন করা লাগে, মানে হচ্ছে আমি যা ডিজাইন করেছি তার ইমপ্লিমেন্টেশন হবে, প্রত্যেকটা কিন্তু কাজ। এরপরে টেস্ট এক্সিকিউশন করা লাগে, যে টেস্টিং বলি আমরা, তাই না? এক্সিকিউশনটাকেই আমরা টেস্টিং মনে করি। দেন এক্সিকিউশনের পরে আমরা এটাকে টেস্ট কি করি, কমপ্লিশন করি, টেস্ট করে করে। এই যে কাজগুলো, এই কাজগুলোর মধ্যে কতটুকু অটোমেশন হয় আর কতটুকু ম্যানুয়াল থাকবে? সো ফার এ পর্যন্ত প্ল্যানিং এর কোনো অটোমেশন নাই, এটা হিউম্যান বসে বসেই করে এটা, হ্যাঁ। অ্যানালাইসিস এর কোনো অটোমেশন নাই, অ্যানালাইসিস মানুষই করে। ডিজাইন ক্যান বি অটোমেটেড বাট এখনো স্টিল নট। যেমন আমরা বলতে পারি টেস্ট ডিজাইনের ক্ষেত্রে কি কি ডিজাইন করে, আমরা টেস্ট ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করি, টোটালি ম্যানুয়াল। আমরা ইনফ্রাস্ট্রাকচারের আবার কি অটোমেশনের কি করব? এরপরে হচ্ছে টেস্ট কেস ডিজাইন করি, টেস্ট কেস। টেস্ট কেস তো আমরা বিভিন্ন মেথড আমরা শিখবো এখানে। তো এটা পার্শিয়াল অটোমেশনের দিকে যাচ্ছে পৃথিবী, এখনো রেডি না। টেস্ট অ্যানালাইসিস তো ফুললি ম্যানুয়াল। আচ্ছা, মনিটরিং এন্ড কন্ট্রোল ক্যান বি ইউজড বাই টুল। মনিটরিংটা, আমি মনিটরিং এর জন্য আমি ডাটাটা দেখতে পারি, দেখার ব্যাপারটা অটোমেশন হইতে পারে, কিন্তু অটোমেটিক না, মানুষের তাকায় দেখতে হয়। এরপরে টেস্ট এক্সিকিউশন, টেস্ট এক্সিকিউশনটা অটোমেশন করা যায়, যে আমি বসে বসে কি না করে আমি অটোমেশন স্ক্রিপ্ট লিখে দিলাম, সে ওইভাবে আসলে কাজ করা শুরু করবে। তাহলে সুবিধা হচ্ছে টেস্ট এক্সিকিউশনটা আমরা যে কোনো সময় হিউম্যান ইন্টারাকশন ছাড়াই যখন খুশি তখন আমি চালাইতে পারি। এই জায়গাটাই হচ্ছে আমার অটোমেশনের কাজ। তো এই এক্সিকিউশনটাকে যদি ফুললি অটোমেটেড করে ফেলতে পারি, তাহলে অ্যাজাইলের জন্য আপনার লাইফটা সহজ। ঠিক আছে? তাহলে আমি আমার যত টেস্ট কেস আছে সেগুলো যদি অটোমেশন করে রাখি, তাহলে কি হবে? কোন একটা স্প্রিন্টে একটা পিস সফটওয়্যার বানালাম, দ্বিতীয় পিস বানানোর পরে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন টেস্ট কেস সব করা আছে, আমরা চালাই দিলাম মেশিন, যখন খুশি তখন রাতের বেলা চালাই দিলাম, আমরা ঘুমাচ্ছি, পরের দিন সকালে আমাকে রিপোর্ট দিলেই তো হয় নাকি, তাই না? আবার 3 নম্বর মডিউলটা যখন আমি এক করেছি, তখন আবার সব আবার টেস্ট কেস গুলো চালালাম, আগের টেস্ট কেসও চললো, তাহলে বারবার ম্যানুয়ালি তার কাজ করা লাগলো না, তাই না? সো এই জন্য অটোমেশনটা,
এরপরে যদি কোনো কারণে টেস্ট কেস ফেল করে তাহলে কি হবে? ডিফেক্ট রিপোর্ট করতে হবে না? সেই ডিফেক্ট রিপোর্টটা এখনো বেশিরভাগই ম্যানুয়াল হয়ে আছে। বাট আমরা যখন বেটা টেস্ট করতে যাই সাধারণত অটোমেটেড হতে হয়। তাহলে আমরা ডিফেক্ট রিপোর্টিংটা যদি টুলস দিয়ে অটোমেটেড করে ফেলি, বাট সেটা কিন্তু ম্যানুয়ালি দেখতে হয়। মানুষ লগ ইন করবে, এরপর ডিফেক্ট রিপোর্টটা আসবে, দেখবে, অথবা ডিফেক্ট রিপোর্ট মেলে পাঠিয়ে দিয়েছে, দেখলো, এরপরে সে প্রোগ্রামার সেখানে বসে আবার কাজ করবে, ঠিক করার চেষ্টা করবে, এভরিথিং ম্যানুয়াল। তাহলে অটোমেশন কতটুকু হলো? শুধু এক্সিকিউশন, তাই না? এইটুক এক্সিকিউশনে যদি আমি অটোমেশন করতে পারি, দেন আমরা বলতে পারি যে অটোমেশন। বাদ বাকি ম্যানেজারিয়াল যে সমস্ত কাজ আছে সেগুলোর জন্য সফটওয়্যার ইউজ করতে পারি, বাট সেই সফটওয়্যারটা ফুললি এরকম হিউম্যান ইন্টারাকশন ছাড়া না। হ্যাঁ, ওই যে ডিফেক্ট রিপোর্ট করছে, হয়তো ডাটাবেজে চলে গেল, ওখান থেকে আমি গ্রাফ দেখলাম, আমার ড্যাশবোর্ড তৈরি হলো, আমি রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন গুলা ডাটাবেজে দিয়েছি, তার সাথে টেস্ট কেস গুলা লিঙ্ক করেছি রিলেশনাল ডাটাবেজ বানিয়ে, এই সমস্ত টুল ইউজ করতে পারি। বাট দিস ইজ নট ফুললি অটোমেশন, কারণ অটোমেশন মানে হচ্ছে ওখানে যেন মানুষ না থাকে। আপনারা নাম শুনছেন, কাফকো? কাফকো হচ্ছে বাংলাদেশের একটা ইউরিয়া সার কারখানা, কর্ণফুলী নদী। হ্যাঁ, কাফকো এটা বাংলাদেশ আর জাপান আর বেলজিয়াম না নেদারল্যান্ডে, এই ৩টা দেশ মিলে করছে। তা আমার ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ওইটা হচ্ছে এতটাই অটোমেটেড, পুরা ইন্ডাস্ট্রি বলবো না, এটাকে কি বলবো, এটাকে ফ্যাক্টরি বা প্ল্যান্ট, পুরো প্ল্যান্টটা হচ্ছে অটোমেটেড। মানুষ আছে ৪-৫ জন পুরা ফ্যাক্টরিতে। কেমন ভাবে করেছে? ইউরিয়ার জন্য র ম্যাটেরিয়ালস কোথায় পাবো আমরা? আমার দরকার হচ্ছে মিথেন গ্যাস আর নাইট্রোজেন। মিথেন গ্যাস হচ্ছে আমাদের পাইপলাইনে আছে, যেটা হচ্ছে চুলাতে যে গ্যাস আমরা ইউজ করি, এটা হচ্ছে মিথেন গ্যাস। বা আমরা ওই যে সিএনজি যেটা ইউজ করি, এটা হচ্ছে মিথেন গ্যাস। তো মিথেন গ্যাস পাইপ সেট করা আছে, ওখান থেকে নিচ্ছে, আর বাতাস টানতেছে, ওর ভিতরে 77% নাইট্রোজেন আছে আমাদের বাতাসে। সোর্স অফ নাইট্রোজেন হচ্ছে বাতাস। দেন দুইটা র ম্যাটেরিয়ালস, একটা হচ্ছে ফ্রি, আর একটা হচ্ছে যা সরকার কিছু টাকা দিতে হয় গ্যাসের জন্য। এই দুটা মিলে 1400 ডিগ্রি টেম্পারেচারে ওটাকে পোড়ানো হয়, বাতাস পোড়াচ্ছে, পুড়িয়ে একটা তরল অ্যামোনিয়া তৈরি করে। সেই তরল অ্যামোনিয়া পাইপলাইনে যেতে যেতে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অটোমেটিক হয়তো টেম্পারেচার কন্ট্রোল করে করে এর ইউরিয়ার একটা বন্ডিং তৈরি করে তারা, একটা কেমিক্যাল চেঞ্জ আসে, সেই চেঞ্জটা নিয়ে তরল ইউরিয়া তৈরি হয়। এর ভিতরে কিন্তু কোনো মানুষ নাই। এরপর ওটা চলে যাচ্ছে পাইপলাইন দিয়ে বিশাল একটা টাওয়ারের উপর থেকে একটা ঝর্ণার মতো করে পড়তেছে। আমি যেমন গাছে পানি দিই না ঝর্ণার, ওরকম করে পড়ছে নিচে, বা আমাদের বাথরুমে যে শাওয়ার আছে ওরকম ভাবে পড়ছে, আর নিচে থেকে গরম বাতাস চলছে, পড়তে পড়তে ইউরিয়ার দানা বেঁধে যাচ্ছে শক্ত হয়ে, নিচে একটা ফানেলের মধ্যে পড়ছে, ওখান থেকে বস্তা দেওয়া আছে ওখানে, যেই 50 কেজি হয়ে যাচ্ছে ওই বস্তাটা সরে যাচ্ছে, সেলাই হয়ে চলে বেল্টে গিয়ে পড়ছে, ওই বেল্টটা গিয়ে কর্ণফুলী নদীতে শিপ অলরেডি ভেড়ানো আছে, শিপের মধ্যে গিয়ে পড়ছে। যেমন কোনো ওয়্যার হাউস নাই, কোনো মানুষ নাই, খালি কন্ট্রোল রুমে যারা কম্পিউটার নিয়ে বসে আছে ৩-৪ জন লোক দেখলাম, ওরা বসে আছে দেখতেছে, আর যদি কোনো কারণে সমস্যা হয় তাও ওই সফটওয়্যার দিয়ে ঠিক করতেছে, মানে ফিজিক্যালি কোথাও কোনো মানুষ নাই। দিস ইজ কল অটোমেশন। হ্যাঁ, আজকে আমাদের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার আমাকে ডাকছিল যে একটা
প্ল্যান্ট বানাতে যাচ্ছে, ফার্মাসিউটিক্যালস প্ল্যান্ট, যেটা ফুললি অটোমেশন করা লাগবে, তার জন্য কি করতে হবে আমার সাথে পরামর্শ করছে আজকে বিকাল বেলায়। সো আমাদের এই টেস্টিং কে অটোমেশন না করতে পারলে আসলে হবে না। এখন আমরা যাব হচ্ছে খুব সংক্ষেপে টেস্ট বেসিস হচ্ছে যার উপর ভিত্তি করে টেস্ট কেস তৈরি করি আমরা, সেই ডকুমেন্টস বা সেগুলোকে বলে টেস্ট বেসিস বা টেস্ট বেস। আর টেস্ট কেস হচ্ছে যে আমরা টেস্ট করার জন্য যে আম, যে টেমপ্লেট বা যে জিনিসগুলা দিয়ে আমরা টেস্ট করি, যেমন আমরা বলি যে একটা ইনপুট দেব, তার এক্সপেক্টেড রেজাল্ট থাকবে, হ্যাঁ, একটা প্রি কন্ডিশন থাকবে, পোস্ট কন্ডিশন থাকবে, এরকম একটা টেমপ্লেট, সেটাকে একটা টেস্ট কেস বলা হয়। সেটা হচ্ছে এরকম দেখতে একটা টেস্ট কেস। একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকবে, প্রি কন্ডিশন থাকবে, এক্সপেক্টেড পোস্ট কন্ডিশন থাকবে, সেট অফ ইনপুট ভ্যালুজ থাকবে, সেট অফ এক্সপেক্টেড রেজাল্ট থাকবে, ডিপেন্ডেন্সি অন আদার টেস্ট কেস, মানে একটা টেস্ট কেস অন্য টেস্ট কেসের উপর ডিপেন্ড থাকতে সেই ডিপেন্ডেন্সিটা ডিক্লেয়ার করতে হবে এখানে। এবং এই টেস্ট কেস কার সাথে জড়িত, কোন রিকোয়ারমেন্টস এর সাথে, সেটাও থাকবে, বাট ইটস রিফ্লেক্টস দ্য রিগ্রেশন টেস্টিং। এবার 8-9 হচ্ছে অপশনাল, যেটা ইউজার ম্যানুয়াল টাইপের, যারা টেস্টার তাদের জন্য টেস্ট কিভাবে টেস্ট করতে হবে, আর প্রায়োরিটি হচ্ছে কোনটা আগে করবো না পরে করবো। এই হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটে কিন্তু IEEE স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেড। হুম, এটা এরকম করে আসলে আমরা টেস্ট কেস ডিজাইন করব। বাট ডিজাইন করার জন্য মেথড কি, মেথডে যাওয়ার আগে আমরা লেভেল সম্পর্কে একটু ধারণা নিয়ে যাই শুধুমাত্র। সেটা হচ্ছে যে আমরা কোনো একটা ছোট একটা সফটওয়্যার একটা অংশ, যেটাকে একটা কম্পোনেন্ট বলতে পারি, সেটা পারফেক্টলি কাজ করছে কিনা সে টেস্ট করার নাম কম্পোনেন্ট টেস্টিং, যা অন্য কারোর সাথে কোনো জড়িত না, সে নিজে নিজে নিজের কাজ করতে পারে কিনা সেটা দেখবে, সেটাকে বলা হয় কম্পোনেন্ট টেস্টিং অথবা ইউনিট টেস্টিং বলি মার্কেটে, যেটা চালু আছে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে 4 জন আপনারা আছেন, 4জনই হচ্ছে এক একটা কম্পোনেন্ট, তাহলে আমি কম্পোনেন্ট টেস্ট কি করব, আমি দেখবো যে সাবুর যে ফাংশনালিটি গুলো থাকার কথা ঠিক মতো কাজ করে কিনা, চোখ কাজ করে কিনা, হ্যাঁ, কালার ব্লাইন্ড কিনা, হ্যাঁ, তারপরে হাঁটতে পারে কিনা, খেতে পারে কিনা, ঘুমাতে পারে কিনা, স্বাভাবিক চিন্তা করতে পারে কিনা, যেটা অন্য কারোর সাথে জড়িত না, সেটাকে বলা হয় কম্পোনেন্ট টেস্ট। এরকম আমি যাকে রেখে টেস্ট করলাম, দেখলাম যে পারফেক্ট, দুইজনই ঠিক আছে, সুস্থ। এরপরে দুইজনকে একটা দায়িত্ব দিলাম যে 2জন মিলে তোমরা এই কাজটা করো, মারামারি লেগে গেল, তার মানে ইন্টিগ্রেশন হচ্ছে না। একজন কি বলে, জাকের এসে বললো স্যার আমি সাবুর সাথে কাজ করব না। হ্যাঁ, সমস্যা কি, ভাল লাগে না আমার, কথা ঠিক নাই, বিভিন্ন ধরনের সমস্যা। তো তার মানে কি, ইন্টিগ্রেটেডলি তারা কাজ করতে পারছে না। এরপরে সিস্টেম টেস্টিং, আমরা সবগুলা কম্পোনেন্ট একসাথে করে যখন ইন্টিগ্রেটেড হয়ে গেছে হোল সিস্টেম, তখন আমরা যখন টেস্ট করি পুরো সিস্টেমটাকে, তখন বলা হয় সিস্টেম টেস্টিং। এরপরে যখন আমরা ইউজারকে দিয়ে টেস্ট করাই, তখন হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ঠিক আছে, এখানে একটু ডিটেল আছে, ডিটেল গুলা আপনারা একটু পড়ে নিন, কারণ এটা পড়াতে গেলে আমার অটোমেশন দেরি হয়ে যাবে, এই জন্য একটু সংক্ষেপ করলাম, বাট থাকবে আপনাদের জন্য এটা। স্যার, ইন্টিগ্রেশন টেস্টিং আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এটা কি একটা বলেন। আরেকটার সাথে কানেক্টেড থাকে বা ডিপেন্ডেন্ট থাকে এমন কোনো বিষয়, নাকি ডিপেন্ডেন্ট থাকে না, জড়িত থাকতেই হবে বিষয়টা, তা তো? নাকি ডিপেন্ডেন্ট মানে একটা ধরেন আমি ইমেইলে কম্পোজ করতেছি, এর সাথে সেন্ডেরও একটা সম্পর্ক আছে, তাই না? এরকম একটা বিষয় নাকি একটার সাথে একটা ডিপেন্ড করে বা সম্পর্ক আছে? সেই ডিপেন্ডেন্সি হচ্ছে আর একটা জিনিস। হ্যাঁ, এখানেও ইন্টিগ্রেশন হয়, যদি এমন হতো যে সেন্ড করার জন্য অন্য কেউ ইনভলভ, অন্য একটা কম্পোনেন্ট, মানে আমি আমার কাজ যদি অন্য কাউকে দিয়ে করাই, তাহলে একটা ইন্টিগ্রেশন হইতে পারে সেখানে। বাট সেইটা আমি আমার অ্যাকচুয়ালি কাজ না, এটা তার কাজ। ধরেন আমার কাপড় ধোয়া দরকার, তো আমার কি দিয়ে ধোবো আমি,
আমি নিজেও ধুতে পারি, অথবা মেড সার্ভেন্টকে ধোয়াতে পারি, অথবা ওয়াশিং মেশিনে ধুতে পারি, তাই না? তো এখন যদি এটা আমার কাজ না অন্য জনের কাজ হতো, সেই কম্পোনেন্ট টেস্টিং এ তাকে টেস্ট করব। আমি টেস্ট করব ওয়াশিং মেশিন ঠিক মতো পারে কিনা ওয়াশ করতে, সেটা তার টেস্ট। ইন্টিগ্রেশন করব কখন? অ্যাকচুয়ালি যখন আমরা দুইজন মিলে একটা কাজ করছি, একজন আরেকজনকে মেসেজ দিচ্ছি। কারণ আমি কথা বলতে পারি, রশিদও কথা বলতে পারে, আর রশিদের আবার কথা শুনতেও পারে। দেন কথা বলা শোনার মধ্যে দুইজন লাগে না? তাহলে রশিদ আমার সাথে কেন রাগারাগি করছে? কারণ আমি করছি কি, রশিদের যে হিয়ারিং মেথডটা আছে সেই মেথডটার আমি কল করছি এবং তাতে আমি সাউন্ড দিয়ে দিছি। হ্যাঁ না, কথা তো সাউন্ড, সাউন্ড দিয়ে দিছি। আর এই সাউন্ডটা শুনে রশিদের মেজাজ খারাপ হয়ে গেছে। এটা কি করলো, আমার কেন গালি দিল, বাজে কথা বলেছে। তার মানে কি, ডেটা টাইপ মিসম্যাচ হয়েছে, অথবা আমি যে কথাটা রশিদের জন্য প্রযোজ্য না সেটা বলেছি। আমি ধরেন একজনকে খাওয়াচ্ছি, আর খাবার যদি মানুষকে খাওয়ানোর সময় গরুর খাবার দিয়ে দিই, তখন তো সমস্যা হয়ে যাবে না? সো এই যে ইন্টিগ্রেশন, আমি আরেকজনের সাথে ইন্টারাকশন করছি, তখন সেই জায়গাটাকে বলা হয় ইন্টারফেস। সেই টেস্টিং কে বলা হয় ইন্টিগ্রেশন টেস্টিং। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমাদের এখন আমরা পড়বো হচ্ছে টেস্ট ডিজাইন টেকনিক। টেস্ট ডিজাইন টেকনিক মানে কি, যে আমরা এখন টেস্ট কেস ডিজাইন করা শিখবো আস্তে আস্তে। যে আমরা যে টেস্ট কেস করব, সেই টেস্ট কেসটা কিভাবে করব। দুই ধরনের করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক টেস্ট ডিজাইন টেকনিক, আর একটা হচ্ছে ডাইনামিক টেস্ট ডিজাইন টেকনিক। স্ট্যাটিক টেস্ট ডিজাইন টেকনিক মানে হচ্ছে সফটওয়্যার টেস্ট মানে রান না করে টেস্ট করা, সেটাকে স্ট্যাটিক টেস্ট বলে। তার মানে সফটওয়্যারকে রান না করে কিভাবে টেস্ট করব আমি। সফটওয়্যার মানে কি আসলে? সফটওয়্যার মানে কি এক্সিকিউটেবল কোড? সফটওয়্যার মানে সফটওয়্যারের সাথে জড়িত যত আর্টিফ্যাক্ট আছে, যত ডকুমেন্ট আছে, যত কিছু আছে, সবকিছুই হচ্ছে ওই সফটওয়্যারের পার্ট, প্যাক। তার আমি সফটওয়্যারের ডিজাইন ডকুমেন্টেশন আমি রিভিউ করতে পারি। স্ট্যাটিক তার মানে কি, রান করবে না তো, তাই না? ইভেন সোর্স কোড বসে বসে আমি পড়ছি, দেখছি সোর্স কোড ঠিক আছে কিনা, তাহলে স্ট্যাটিক হয়ে গেল। আর ডাইনামিক কি, আর সফটওয়্যারটা রান করে দিয়ে আমি টেস্ট করতে চাই, সেটা হচ্ছে ডাইনামিক, তার মানে র্যামের ভিতরে চলতেছে কাজ। স্যার মেইনটেনেন্স আর সিকিউরিটি এটা কি স্ট্যাটিক নাকি ডাইনামিক, নাকি দুটেই হয়? ওটা মেইনটেনেন্স অ্যান্ড সিকিউরিটি। অ্যাকচুয়ালি শোনেন, স্ট্যাটিক মানে সফটওয়্যারটা রান করবে না, হ্যাঁ, সেভাবে টেস্ট করতে চাই। আর ডাইনামিক মানে সফটওয়্যারটা রান করবে। বোঝা গেছে? স্ট্যাটিক টেস্টিং সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে রিভিউ করা, আর একটা হচ্ছে টুল বেস স্ট্যাটিক অ্যানালাইসিস। রিভিউ মানে জাস্ট আপনি পড়ছেন, দেখছেন, নিজে মানে হিউম্যানলি দেখছেন, এবং ওই রিভিউটা আপনি করতে চাচ্ছেন যাতে করে যারা বানিয়েছে এই ডকুমেন্টটা বা এই কোডটা, তাদের যেন এই যে 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 ডিফেক্ট গুলো আছে বা যে প্রবলেম গুলো আছে সেটা যেন আইডেন্টিফাই করে দিতে পারি আমরা, যাতে তারা ওটাকে ঠিক করে নেয়, তাই তো? এই উদ্দেশ্য হচ্ছে আমরা রিভিউ করি, রিভিশন দিই না। পরীক্ষা শেষ হয়ে গেছে, বসে আছি, একটু রিভিশন দিই, দেখি আমার চোখে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে কিনা, তাই না? আমরা রিভিউ করি না?
সো রিভিউটা যদি আরেকজনকে দিয়ে করানো যেত ভালো তো না? দেখবেন যে স্টুডেন্টরা যতই রিভিশন দেখ না কেন ওই টিচারের কাছে যে সমস্ত ভুল ত্রুটিগুলো সামনে পড়ে ওটা স্টুডেন্টের কাছে পড়তে দেয় না। স্টুডেন্ট মনে করে যে কি রে এতবার রিভিশন দিলাম তারপরও এইটা আমার চোখে পড়লো না, স্যারের চোখে ঠিকই পড়ে গেছে, তাই না? স্যারের চোখে পড়ে এই কারণে স্যার খুব এক্সপেরিয়েন্সড, ডিফারেন্ট অনেক স্টুডেন্ট দেখছে কি ধরনের ভুল ত্রুটি করে স্টুডেন্টরা, সেগুলো জানে, ওই জায়গায় খালি আঙ্গুল দেয়, ওই জায়গা খালি দৃষ্টিটা দিলে বুঝে যায়। আদারওয়াইজ অন্যগুলো তাকানো লাগে না। সাধারণত কিভাবে ভুল করে স্টুডেন্টরা সেগুলা জানলেই হয়। স্ট্যাটিক অ্যানালাইসিস যখন আমরা করি যে কোনো একটা কোড বা কোনো একটা স্ট্রাকচার ডকুমেন্ট যাই বলি না কেন, এটা একটা কাজ যেটা হচ্ছে আমার সোর্স কোড অথবা স্ক্রিপ্ট অথবা রিকোয়ারমেন্টস যেটা আমরা করব সেটা এক্সিকিউট করব না, হচ্ছে উইদাউট এক্সিকিউটিং দ্য টেস্ট অবজেক্ট, তাহলে আমরা বলবো এটাকে স্ট্যাটিক। হচ্ছে পসিবল অ্যাসপেক্ট টু বি চেকড উইথ দ্য স্ট্যাটিক অ্যানালাইসিস। তাহলে স্ট্যাটিক অ্যানালাইসিস করে আমরা কি কি ভুল ধরতে পারি? আমরা প্রোগ্রামিং রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ডস এর ভুল ধরতে পারি। আমি দেখবো যে সে কোডের স্ট্যান্ডার্ড ঠিক আছে। প্রোগ্রামের ডিজাইনে ভুল থাকতে পারে। আমি একটা ফাংশন লিখেছি, ফাংশনের অ্যালগরিদম ভুল আছে, তো এটা কন্ট্রোল ফ্লো অ্যানালাইসিস বলা হয়। আমরা কোনো ইউজ অফ ডেটার লাইফ সাইকেলের মধ্যে ভুল থাকতে পারে। আমরা কোনো একটা জায়গার কমপ্লেক্সিটি বলে দিতে পারি যে এই প্রোগ্রামের স্ট্রাকচার যেভাবে করা হয়েছে এটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, এটা মেনটেন করা কঠিন হয়ে যাবে। আমরা এই সমস্ত টুল দিয়ে ইউজ করতে পারি এরকম করে। আমরা এগুলো সহজ, হ্যাঁ এখান থেকে আসি আমরা। কন্ট্রোল ফ্লো অ্যানালাইসিসটা যেটাকে আমরা একটা প্রোগ্রামের ডিজাইনে কোনো ডিফেক্ট থাকলে আমরা কন্ট্রোল ফ্লো এই গ্রাফ দেখেই আমরা অ্যানালাইসিস করে বলে দিতে পারি এখানে ভুল কি আছে। যেমন এই কোডটাকে যদি আমি বলি আসলে এখান থেকে শুরু করছে, এই আসলো, আসার পর দুই দিকে অ্যারো চলে গেছে, মানে হচ্ছে এই নোডটা থেকে দুই দিকে রাস্তা চলে যাওয়া, মানে হচ্ছে এটা ইফ। এখান থেকে এখানে আসার পরে এখান থেকে এখানে গেছে, এবার এখানে আসার পরে এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, মানে যে ঘুরে আবার গেছে তার মানে বুঝতে হবে এটা লুপ, তাই না? So programming is nothing but this control flow graph. তো আমরা এর কিছু নোটেশন আছে, যেমন এটাকে গোল ওভাল বলা হয় বা নোড বলা হয়, বেসিক্যালি অ্যারো গুলাকে বলা হয় এজ। সো এইজ মানে হচ্ছে একদিক থেকে আরেক দিকে যাবে কিন্তু। এটা এমন হবে না যে অ্যারো ছাড়া কোনো কিছু দেওয়া যাবে না, অ্যারো দিলে হচ্ছে এটা, অ্যারো ছাড়া হলে ডিফেক্ট এটা, তার মানে এটা কন্ট্রোল ফ্লো গ্রাফ হয় নাই। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে বলছে টু ফাইন্ড ডিফেক্টস caused by wrong construction of the program code. আমি ভুল কোড করেছি, ভুল কাজ করেছি, এখান থেকে আমরা কি কি ভুল পাবো? ডেড ব্রাঞ্চ পাবো, ডেড কোড পাবো, হ্যাঁ যদি ভুল থাকে। যেমন এখানে একটা ভুল আছে, একটা জায়গা থেকে দুই দিকে হতে পারে, তিন দিকে যায় না সাধারণত, একটা নোড থেকে এদিকে গেছে, হ্যাঁ আবার দেখেন একটা প্রোগ্রামের স্টার্ট একটা, এন্ড হয়ে গেছে দুইটা, তার মানে এটা
wrong construction of the program. ঠিক আছে, তা আমরা গ্রাফ দেখলে বুঝে ফেলতে পারি যে প্রোগ্রামের অবস্থাটা কি আছে। সো as a result বলছে easy understandable overview of the program code. Can easily be detected. যে কোনো অ্যানোমালিজ ডিটেক্টেড হয়ে যায়। অ্যানোমালি মানে ভুল। যেমন লুপ এক্সিটেড বাই জাম্প, লুপের ভিতর ঢুকছে না, জাম্প করে চলে যাচ্ছে বারবার। ডেড ব্রাঞ্চ হতে পারে। ডেড ব্রাঞ্চ কি, দেখবেন যে বলা আছে ইফ ট্রু দেন এটা করো, এলস ওটা তো জীবনে এলসে যাবে, যদি ট্রু হয় সবসময় যাবে না। মাল্টিপল রিটার্নস, এই যে এখানে একটা রিটার্ন করছে, এখান থেকে আর একটা রিটার্ন করছে। তো এই ধরনের ভুলগুলো আমরা সহজেই একটা প্রোগ্রামের থেকে আমি যদি ডায়াগ্রাম পাই আরো ফাস্টার হয়। আমরা যখন প্রোগ্রামের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স বা কম্পিউট করতে থাকি যে কমপ্লেক্সিটি কত, কমপ্লেক্সিটি যে মাপবো সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কত, এগুলোর জন্য কিছু ডিফারেন্ট টাইপস অফ কমপ্লেক্সিটি মাপার পদ্ধতি বের করেছে বিভিন্ন জন। যেমন প্রোগ্রাম সাইজ, তারপরে প্রোগ্রাম কন্ট্রোল স্ট্রাকচার, দেন ডেটা কন্ট্রোল স্ট্রাকচার। এর ভিতরে এক নম্বরটা হচ্ছে ব্যাকডেটেড হয়ে গেছে লাইনস অফ কোড, আর সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড, আর হালস্টেড কমপ্লেক্সিটি এটা আসলে জানি না, আসলে দরকারই হয় না, ব্যাকডেটেড হয়ে গেছে। যেমন লাইনস অফ প্রোগ্রাম সাইজ, এটা কি ব্যবহার হয় এখন? প্রোগ্রামের সাইজ লাইনস অফ কোড বলছে প্রোগ্রাম কত বড় লম্বা। প্রোগ্রামের সাইজ কত হবে? শুধু রান হ্যাঁ? টাইমই ম্যাটার করে না স্যার? কোনটা? মানে কোনটা কতটুকু আর্লি করা যায় বা আর্লি এক্সিকিউট হয় এটাই তো শুধু ম্যাটার করে না কোডিং এর ক্ষেত্রে? না, সেটা তো হচ্ছে এফিসিয়েন্সি, আচ্ছা, এফিসিয়েন্সি, কিন্তু এখানে কমপ্লেক্সিটি বলছে। এই কোডটা বোঝার জন্য কমপ্লেক্স যদি হয়, তার মানে বুঝতে হবে যে প্রোগ্রামের লাইন সাইজ যদি একটা ব্যাটার, এটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমরা প্রোগ্রামটা বুঝতে কষ্ট হবে। বুঝলাম, প্রোগ্রামের সাইজ বলতে লাইনস অফ কোড কত হওয়া উচিত একটা ফাংশনের। জানেন কেউ যে প্রোগ্রামের হাইট কতটুকু হওয়া উচিত, কত লাইনের কোড হওয়া উচিত একটা ফাংশন? জানেন না কেউ, না? স্যার আপনারা একজন দেখছেন? ডেভেলপার যখন অভিজ্ঞ হয় তখন তো লাইন সংখ্যা কম হবে, কারণ সে ভালোভাবে কোড করবে, কত টেকনিক অ্যাপ্লাই করে সহজে করা যায়। এইটা তো সঠিক কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে লাইনস অফ কোড যদি বড় হয়ে যায় তাহলে কমপ্লেক্স কেন? বেশি ভুল ধরতে হবে, এটাই তো কমপ্লেক্স হয়ে যায়, কারণ বেশি লাইন হলে বেশি ভুল ধরতে হবে আমাদেরকে। প্রথম কথা হচ্ছে আপনারা দেখছেন ডেভেলপারদের ওয়ার্ক স্টেশনে একটা থাকে হরিজেন্টাল, আর একটা থাকে ভার্টিক্যাল, এরকম লম্বা কি বলে আমাদের মনিটর থাকে না এরকম? জি স্যার। ডেভেলপারদের সাধারণত দুইটা মনিটর থাকে, একটা হচ্ছে সামনে আর একটা হয়তো বড় করে থাকে অনেক সময়। তো যখন আমরা টেস্ট করি, টেস্টিং এর জন্য তিনটা দরকার মনিটর। ডেভেলপারদের আসলে তিনটা দরকার, কিন্তু ডেভেলপারদের বিষয়টা থাকে হচ্ছে এরকম, মানে একটা মনিটর হচ্ছে ওয়াইড, আর একটা মনিটর এরকম উপর দিকে। হ্যাঁ, কেন?
ওই যে কোড অফ লাইন্স বেশি থাকে। হ্যাঁ, হ্যাঁ। একটা প্রোগ্রামের সাইজ যদি বড় করতেই হয় লিস্ট এরম কাজ করা মানে হচ্ছে স্ক্রল যেন করা না লাগে, যাতে ফুল স্ক্রিন আমরা যেন দেখতে পাই পুরাটা, একদম বিগিন টু এন্ড একটা ফাংশনের পুরোটা যেন আমার চোখে পড়ে, আমাকে যেন দেখতে স্ক্রল করা না লাগে। স্ক্রল করলে ভুলে যাবেন। বোঝা গেছে? বাট এটা খুবই ছোটখাটো বিষয়। আমরা এই জন্য কেউ যদি বড় কোড করেই ফেলে তাহলে আমরা কাজ করে দেখতে পারি। মানে এই উদ্দেশ্যে মনিটর কাজ করা হয়েছে। এখন আসলে যদি সবাইকে স্ট্যান্ডার্ড ফলো করতে বলতাম যে না তোমরা ওয়াইড মনিটরই থাকবে কিন্তু স্ক্রল করা যেন না লাগে। কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে সাইকোমেট্রিক কমপ্লেক্সিটি বা প্রোগ্রাম কন্ট্রোল স্ট্রাকচার। এটা নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বা সাইক্লোমেট্রিক নাম্বার এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা আমি এখানে না বলে এখান থেকে বলি। ফর্মুলাটা হচ্ছে এই যে e মাইনাস n প্লাস 2p। ইটা কি? ইটা হচ্ছে এজ, এই দাগগুলা মানে অ্যারোগুলা। n হচ্ছে নোড আর 2 হচ্ছে এটা 2p ফর্মুলা, যে একটা প্রোগ্রাম পার্টকে একটা p ধরা হয়। এখন এই ফর্মুলাতে p মানে হচ্ছে একটা প্রোগ্রাম ইউনিট। তা আমরা একটা মেথড বা একটা ফাংশন তো একটা প্রোগ্রাম ইউনিট, এর থেকে আর ছোট দরকার নাই, এর থেকে বড় দরকার নেই। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেট করি, ফর্মুলা বসাই, তাহলে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কত হবে? সহজ করার জন্য নাম্বার দিয়ে দিলাম। আর একটু সহজ করার জন্য এখানে বলে দেওয়া আছে n হচ্ছে 15 আর e হচ্ছে 20। ঠিক আছে? এটা ফর্মুলাতে বসালে কি হবে? 20 মাইনাস 15 হুম, এবং এটা ফর্মুলাতে বসে দেখলাম যে 7 হয়েছে, না? রেজাল্ট হচ্ছে 7। 7 যদি হয় তাহলে আমি এখান থেকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। এখানে বলা ছিল যে এই যে ভ্যালুজ আপ টু 10 আর অ্যাকসেপ্টেবল। কি বললো? 10 পর্যন্ত পানি কিনে দাও। 10 পর্যন্ত এর রেজাল্ট যদি 10 এর মধ্যে হয় তাহলে অ্যাকসেপ্টেবল, মানে হচ্ছে বেশি কমপ্লেক্স হয় নাই। কিন্তু 10 ক্রস করে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে? তো সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি এখানে বলতে ক্যান বি ইউজড এজ এ টার্গেট ভ্যালু অফ দ্য কোড রিভিউ। আমি যে কোডটা রিভিউ করবো কিনা, ইটস এ বেস্ট অপশন ফর কন্ট্রোল ফ্লো বা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি। তো সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি আরেকভাবেও ক্যালকুলেট করা যায়, সেটা বলছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন প্লাস 1। আপনি যদি এখানে তাকায় দেখেন যে এখানে কয়টা ইফ আছে, এই যে 2 নম্বরে একটা ইফ আছে, 3 নম্বর আছে, মানে বুঝছি কি করে? দুইটা রাস্তা বেরোচ্ছে। সো 2 একটা ইফ আছে, 3 একটা ইফ আছে, 4 এ আছে, 5 এ আছে, 6 দেন 7, তাই না? সরি, আমি কি বললাম? 3 3 6টা হয়। তার মানে 6টা যেহেতু হয় তাহলে এর রেজাল্ট হবে 7। কি করে হলো? বলছে the cyclomatic complexity can also be calculated as a part of the number of independent decision plus 1.
তার মানে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন দেখলাম যে 6টা, তার সাথে 1 যোগ করলেই সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি পেয়ে যাবো আমরা। বলছে ইফ বোথ ক্যালকুলেশন গিভ দ্য ডিফারেন্ট রেজাল্ট, মানে কি? একটা হচ্ছে সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি ফর্মুলা দিয়ে বের করলাম, আর একটা হচ্ছে শর্টকাট রাস্তা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন প্লাস 1। এই দুইটা রাস্তায় যদি আমার এক হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নাই, আর যদি এক না হয় তাহলে কোড নিয়ে বিপদ আছে। ঠিক আছে, তাহলে সংক্ষেপে যদি আমি বলতে চাই যে সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি হচ্ছে একটা প্রোগ্রামের কমপ্লেক্সিটি মেপে বলে দেওয়ার একটা ফর্মুলা, তাই না? মানুষ কোনো কাজ কমপ্লেক্স মনে করে কেন? ডিসিশন মেকিং এর ব্যাপার থাকলে। হ্যাঁ, যখনই ডিসিশন মেকিং হয় তখনই কমপ্লেক্সিটি শুরু হয়। আদারওয়াইজ গরু ছাগলদের ডিসিশন মেকিং লাগে না, ওদের লাইফটা সহজ। বুঝতে পারছেন? যারা বলে খায় দায় ফুর্তি করে এরকম টাইপের ডিসিশন নিতে পারে না, তারা গরু টাইপেরই। সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটা খুব ইম্পর্টেন্ট টুল, এই জন্য আমি এই ইয়েতে বাদ দিইনি। আমি এখানে যতটুকু বললাম এটা আইএসটি কুবির সিলেবাসের সাথে আছে, বাট যারা হচ্ছে সরাসরি টেস্ট অটোমেশনে আসে কিছু থিওরি তো তাদের বলে নিতে হয়, না হলে যারা আইএসটি কুবি কমপ্লিট করে এসছে তাদের জন্য আসলে এই থিওরিটা দরকার নাই, সরাসরি টেস্ট অটোমেশন চলে যেতে পারে। কিন্তু যারা আইএসটি কুবি কোর্স করে না তাদের জন্য আসলে এই থিওরিটুকু পুরাপুরি না, বাট একটা ধারণা তৈরি হলো। হুম, কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। স্যার যারা আইএসটি কোর্স করছে তার থাকবে না, তাই না আনিকা? সাবু স্যার করে ভুলে গেছে, আনিকা ভুলে গেছে সব, বুঝা যাচ্ছে চেহারা দেখে। কিন্তু সাবু তো রিসেন্ট, তাই না সাবু? সাবু হচ্ছে রিসেন্ট, এখনো পরীক্ষা দেয়নি। সামনে কয় তারিখ পরীক্ষা সাবুদের? আনমিউট করতে হবে, মিউট হয়ে আছে। স্যার জুলাইয়ের ফার্স্ট উইক হতে পারে স্যার। হ্যাঁ, সো এটা একটা চ্যালেঞ্জ, এখান থেকে পাস করে আসতে হবে। আর আব্দুর রশিদ আর জাকের তো এই লাইনে নাই, এই জন্য তাদের জন্য একটু কন্টেন্ট দিলাম আমি। আমরা আমি ভেবেছিলাম যে আজকে শেষ করতে পারবো। আমরা 2টা টেস্ট কেস ডিজাইন টেকনিক শিখবো, একটা হচ্ছে এই যে ইকুইভ্যালেন্স পার্টিশনিং আর বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। এই 2টা হচ্ছে আমি আপনাদেরকে পড়িয়ে দিতে চাই, কারণ এটা হচ্ছে আপনার সবাই জানে আসলে, যারা আজকে করেনি তারাও এটুকু জানে। হুম, তার মানে 2টা জিনিস ভেবেছিলাম করতে পারবো, কিন্তু পারবো না আজকে। নেক্সট ডেতে এটা শেষ করে আমরা চলে যাব গিটে। গিট প্রথমে গিট দিয়ে শুরু করব, দিয়ে একটা গিট টু বেঁধে দেবো যাতে করে আর সমস্যা না হয়। হুম, গিটটা 2টা ক্লাস হয়তো নেব গিটের উপরে প্র্যাকটিক্যালি। তার আগে বলে রাখি, যাদের গিট ইনস্টল করা নাই ইনস্টলটা করে ফেলেন।
আচ্ছা, টেস্ট অটোমেশনের জন্য আমি কিছু জিনিস আগে থেকে বলে রাখি যাতে করে ক্লাসের মধ্যে বসে ইনস্টলেশনের প্রক্রিয়া না থাকে। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে গিট। আমি এখানে চ্যাটিং এ লিখে দিই। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে গিট ইনস্টল করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে GitHub অ্যাকাউন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, গিট হচ্ছে আমার লোকাল পিসিতে কাজ করার জন্য, আর GitHub হচ্ছে ক্লাউডে। GitHub এরপরে আমরা জাভা ইনস্টল করতে হবে। আর যাবতীয় যা কিছু ইনস্টল করতে হবে লোকাল পিসিতে, এটা যদি সি ড্রাইভ ছাড়া অন্য ড্রাইভ হয় ভালো হয়। তারপর কি করতে হবে, জাভা ইনস্টল করার পরে আমরা ইক্লিপস ইনস্টল করতে হবে। ইক্লিপস এর লেটেস্ট ভার্সন ইনস্টল করতে হবে। তারপরে হচ্ছে আচ্ছা, এতটুকু করে রেডি রাখেন তাহলে। যাতে আমরা ক্লাসের মধ্যে যেন এগুলো না করতে হয়, তাহলে আমার সময়টা কাজে লাগবে। ঠিক আছে? স্যার তাহলে আজকে এ পর্যন্ত থাক। আর কোনো প্রশ্ন যদি থাকে লাস্ট কল। নো কল। খোদা হাফেজ। স্যার এই স্লাইড গুলো কি আমাদেরকে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। এখন মাথা রাখেন, মুখস্থ করতে হবে না, কিছুই করা লাগবে না। তাহলে আমি বের হলাম। হ্যাঁ, আপনার ইচ্ছা করলে গল্প করতে পারেন, ইচ্ছা আমি বের হয়ে গেলাম। স্যার আল্লাহ হাফেজ। আসসালাম স্যার। আসসালাম।